আমার শ্রেণীর দশম শ্রেণীর ছাত্ররা, তোমাদেরকে দেখো আমি আগের দিন পড়িয়েছি সমবয়বতা। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে কি সমগণীয় শ্রেণী বা সমগোত্র শ্রেণী, বা ইংরেজিতে বলা হয় হোমোলোগাস সিরিজ। ঠিক আছে, দেখো আমি বোর্ডে তো এটা লিখেছি। তা আমি এখনই শুরু করছি। তোমরা নিশ্চয়ই আগের দিনের যা যা পড়িয়েছি সেগুলো পড়ে ফেলেছো। তাহলে একটু দেখো। তাহলে আমি পড়াচ্ছি এখন সমগণীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ। আচ্ছা, একটু ইংলিশ টার্মটা লিখি। হোমোলোগাস সিরিজ, হোমোলোগাস সিরিজ সমগণীয় শ্রেণী। আচ্ছা, বলছি আগে এক কাজ করি, আমি তোমাদেরকে এর সংজ্ঞা একটু ব্যাপারটা বলি। আগে সংজ্ঞা হচ্ছে কি যে একই সাধারণ সংকেত ও একই আণবিক সংকেত বা আণবিক গঠন দ্বারা প্রকাশ করা যায় এমন সমধর্মী জৈব যৌগগুলিকে যদি তাদের আণবিক ওজনের ক্রমানুসারে, মানে ক্রমবর্ধমান কথাটাই আমি ব্যবহার করলাম, আণবিক ওজনের ক্রমানুসারে বা ক্রমবর্ধমান মান অনুসারে সাজাই, তাহলে পরপর অবস্থিত যৌগ সমূহের যে শ্রেণী বা সজ্জা পাওয়া যায় তাকেই বলা হচ্ছে কি সমগোত্র শ্রেণী বা সমগণীয় শ্রেণী। আচ্ছা দেখো, অনেকগুলো কথা বললাম কিন্তু গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কি একই সাধারণ সংকেত, এইটা একটা গুরুত্বপূর্ণ কথা। একই আণবিক গঠন দ্বারা প্রকাশ করা যায় এবং সমধর্মী। তাহলে সেই কথাগুলো আমি একটু একটু এখানে কথাটা লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কি বলেছি? সাধারণ সংকেত। তাহলে সাধারণ সংকেত কি? সেটা একই একই সাধারণ সংকেত হয়েছে। আণবিক গঠন, আণবিক গঠন সেটাও কেমন? একই হয়েছে। আণবিক গঠন একই। ধর্ম, ধর্মটা কেমন? ধর্ম প্রায় প্রায় কথা লিখলাম একই। তাহলে এই ধরনের কতগুলো যৌগকে আমরা পরপর পরপর লিখব, তাহলে তাদের আণবিক ওজনের ঊর্ধ্বক্রমে যখন সাজাবো, তাহলে আমি যৌগের যে সারণী বা সজ্জা পাবো তাদেরকে আমরা বলছি কি সমগণীয় শ্রেণী, তাই তো? তাহলে এবার দেখো, যেহেতু আমি লিখেছি কি একই সাধারণ সংকেত কথাটা ব্যবহার করলাম, তাহলে আমরা কি বলতে পারবো? উপাদান মৌল তার মানে একই হবে, তাই নয়? উপাদান মৌলগুলো কিন্তু একই হবে। তাহলে উপাদান মৌলগুলো তাহলে একই লিখি। তাহলে এবার এটাকে একটু অন্যভাবে লিখি। তাহলে উপাদান মৌল, উপাদান মৌল কি হচ্ছে? সেটা একই। ধর্ম যেহেতু একই, তাহলে কি কি লিখবো? কার্যকরী মূলক একই। তাহলে কার্যকরী মূলক সেটাও কি হবে? একই, তাই নয়? তাহলে কার্যকরী মূলকও হচ্ছে কি একই হলো। তাহলে এই ধরনের বিভিন্ন যৌগগুলোকে যদি আমরা আণবিক ওজনের ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে যৌগসমূহের যে সারণী বা সজ্জা পাবো তাকে আমরা বলছি কি সমগণীয় শ্রেণী বা সমগোত্র শ্রেণী। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি হাইড্রোকার্বন শিখেছি, তার মধ্যে আবার সম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকেন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকিন বা অ্যালকাইন শিখেছি। আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে শুরু করছি। দেখো, তাহলে আমরা একটু লিখছি এখানে যে অ্যালকেন, অ্যালকেনটা দিয়ে আমি শুরু করছি। তাহলে দেখো, অ্যালকেন এই লিখলাম। অ্যালকেন মানে তাহলে কি? যেখানে কার্বন কার্বন এক বন্ধন আছে, কার্বন কার্বন এক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন গুলোকে বলা হচ্ছে কি অ্যালকেন। তাহলে অ্যালকেন এদের সাধারণ সংকেত কি? সাধারণ সংকেত কি হবে? ইকুয়াল টু CnH2n+2, তাই তো? এবারে n এর ভ্যালু n ইকুয়াল টু
1 2 3 4 ইত্যাদি আমরা বসাবো। বসিয়ে দেখি কি হয়। তাহলে n ইকুয়াল টু 1, তাহলে আমরা কি লিখবো CH4 লিখলাম। n ইকুয়াল টু 2 লিখলাম, তাহলে CH3 CH2, এই CH3 CH3। n ইকুয়াল টু 3 লিখছি, এখানে দেখো CH3 CH2 CH3 লেখা হলো। n ইকুয়াল টু 4, তাহলে CH3 CH2 CH2 CH3 লেখা হচ্ছে ইত্যাদি। তাহলে n এর ডিফারেন্ট ভ্যালুগুলোকে আমি বসিয়েছি। তাহলে এবার দেখো বসানোর ফলে কি পাওয়া গেল, কতগুলো যৌগ পেয়ে লিখেছি। এরা সকলেই হচ্ছে কি অ্যালকেন। এদের সকলকেই কিন্তু আমি এই সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করতে পেরেছি, তোমরা দেখবে। আচ্ছা দেখো তাহলে এবারে, তাহলে এই যৌগটার নাম কি মিথেন। তাহলে এটা হচ্ছে কি মিথেন, এটা হচ্ছে কি ইথেন, এটা হচ্ছে কি প্রোপেন, এটা হচ্ছে কি বিউটেন। এই লিখলাম বিউটেন। দেখো তাহলে এই যে চারটি যৌগ লিখেছি, তাহলে এন এর ভ্যালু আরো বসাতে পারবো আমরা। এবার পরপর দুটো যৌগের কথা ভাবো, পরপর দুটো যৌগ, যেমন এইটার সঙ্গে মিথেনের সঙ্গে ইথেন। মিথেনের সঙ্গে ইথেন কিসের তফাৎ? একটা কার্বন আর দুটো হাইড্রোজেন, মানে CH2 এর পার্থক্য, তাই তো CH2 পার্থক্য। আবার ইথেন থেকে প্রোপেন CH2 এর পার্থক্য, প্রোপেন থেকে বিউটেন CH2 এর পার্থক্য হয়েছে। তাহলে পরপর অবস্থিত দুটো যৌগের মধ্যে কিসের পার্থক্য হয়েছে? CH2। দেখো তাহলে প্রত্যেকের গঠন সংকেত একই পাচ্ছি, একই ধরনের। পরপর অবস্থিত দুটো যৌগের মধ্যে সংকেতের পার্থক্য কত হচ্ছে? CH2। CH2 ভর যদি তোমরা বার করো, CH2 ভরটা বার করি, সেটা কত? তাহলে CH2 ভরটা আমি দেখাচ্ছি, দেখো তাহলে এটা কত? কার্বন 12 প্লাস 2 ইকুয়াল টু 14, তাই তো 14 ইউনিট। তাহলে পরপর দুটো যৌগের মধ্যে আণবিক ভরের পার্থক্য হবে কত? 14 একক, তাই তো। তাহলে তাহলে সমগোলীয় শ্রেণীর বৈশিষ্ট্য কি হলো তাহলে? না দেখো, বৈশিষ্ট্যের মধ্যে আমরা যদি পরপর আলোচনা করি, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এদেরকে একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যাবে। যেমন আমি শুধু অ্যালকেনটা দেখিয়েছি, আমি অ্যালকেন আর সবকিছুই দেখাবো। আর কি না, পরপর অবস্থিত দুটো যৌগের মধ্যে CH2 গঠনের এই পার্থক্য, আবার আণবিক ভরের পার্থক্য কত হবে? 14 ইউনিট, তাই তো। এবং যেহেতু তাদের কার্যকারী মূলক একই হয়, তার মানে তাদের রাসায়নিক ধর্ম একই হবে। কিন্তু যেহেতু আণবিক ভর ক্রমশ বাড়ছে, তাহলে তাদের ভৌত ধর্মের কিছু পার্থক্য ঘটবে। মানে নিয়ম, মানে বলবো যে নিয়মিত নিয়মিত ভৌত ধর্মের কিছু পার্থক্য ঘটবে, তাই তো নাকি? আর একটা হচ্ছে কি, এই সমস্ত যৌগগুলোকে আমরা একই রকম পদ্ধতির দ্বারা প্রস্তুত করতে পারি। তার মানে কি, এদেরকে হচ্ছে কি একটা জেনারেল মেথড অফ প্রিপারেশন, মানে একটা সাধারণ প্রস্তুত পদ্ধতির মাধ্যমে এই সমস্ত যৌগগুলিকে আমরা প্রস্তুত করতে পারি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই হচ্ছে কি কি বলতো না, এই সমগোলীয় শ্রেণীর যৌগগুলোর মধ্যে বৈশিষ্ট্য। মনে রাখবে যে এদের রাসায়নিক ধর্ম তাহলে কি প্রায় একই, কিন্তু ওই যে ভৌত ধর্ম, যেমন ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদির পরিবর্তন ঘটে। কম আণবিক ভর থেকে যত আমরা আণবিক ভর বেশির দিকে যাব, তাহলে কি হবে? এদের ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদির নিয়মিতভাবে বৃদ্ধি ঘটবে। বোঝা গেল ব্যাপারটা? বেশ, তাহলে আমরা সমগোলীয় শ্রেণী সম্পর্কে সাধারণ কিছু কথাবার্তা বললাম। আমরা দেখালাম কি অ্যালকেন শ্রেণীটাকে দেখিয়েছি, তাই তো। মনে রাখবে যে অ্যালকেন শ্রেণীটা কিন্তু মেন। এইখান থেকে আমরা অ্যালকোহল শ্রেণী, অ্যালডিহাইড শ্রেণী, অ্যাসিড শ্রেণী, ইথার শ্রেণী, বিভিন্ন শ্রেণীকে আমরা প্রস্তুত করব। কিন্তু তার আগে আমি অ্যালকিন শ্রেণীটা একটু কয়েকটা যৌগ লিখি, এরপরে অ্যালকিন শ্রেণীটাকে লিখছি। অ্যালকিন শ্রেণী, অ্যালকিন মানে তাহলে কি? অ্যালকিন
অ্যালকিন শ্রেণীতে কি আছে? কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। এদের সাধারণ সংকেত কি? অ্যালকিন মানে তাহলে কি হলো? কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন। তাহলে এবার এদের সাধারণ সংকেত কি হবে? সাধারণ সংকেত কি হবে? CnH2n লিখলাম। এবার ঠিক একই ভাবে n এর ভ্যালু 1, তার জন্য আচ্ছা মনে রাখবে এখানে n এর ভ্যালু 1 বসালে কিন্তু কোনো আমরা অ্যালকিন লিখতে পারবো না। দেখো এবারে n এর ভ্যালু 2, তাহলে তার জন্য কি হবে? CH2 ডাবল বন্ড CH2। n এর ভ্যালু 3, তার জন্য লিখছি কি? CH3 CH ডাবল বন্ড CH2। n এর ভ্যালু 4, তার জন্য লিখছি CH3 CH2 CH ডাবল বন্ড CH2 ইত্যাদি। হয়েছে? এইভাবে আমরা পরপর লিখবো। দেখো আমরা দ্বিবন্ধনটা কিন্তু সব ধারে রেখেছি। তাহলে এক্ষেত্রেও দেখো, এক্ষেত্রেও পরপর অবস্থিত দুটো যৌগের মধ্যে পার্থক্য কত হবে? CH2 পার্থক্য। দেখো এখানে কত? দুটো কার্বন, 4টে হাইড্রোজেন। এখানে কটা আছে? কার্বন 3টে, আর হাইড্রোজেন কটা? 6টা। তাহলে পরপর অবস্থিত দুটো যৌগের মধ্যে CH2 তফাৎ। আবার এই দুটোর মধ্যে কি তফাৎ? এটার মধ্যে CH2 তফাৎ। হয়েছে? তাহলে এটাও মনে রাখবে। তাহলে আমরা কি লিখলাম? এটা লিখলাম আমরা অ্যালকিন শ্রেণী। তাহলে এইটার নাম কি? ইথিলিন। এটা প্রোপিন, এটা বিউটিন, তারপরে পেন্টিন, তারপরে হেক্সিন ইত্যাদি হবে। আমরা অ্যালকিন শ্রেণীটাকে লিখলাম। এইবার এসো আমরা অ্যালকাইন শ্রেণীটাকে একটু দেখাই। অ্যালকাইন, তাহলে আমি লিখছি এটা। দেখো এরপর হচ্ছে কি? অ্যালকাইন। আমি একটু বোর্ডে লিখি। তাহলে অ্যালকাইন, অ্যালকাইনে কি আছে? C ট্রিপল বন্ড C। এইটা তার মানে কি? কার্বন কার্বন ত্রিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনদেরকে বলা হচ্ছে অ্যালকাইন। এদের সাধারণ সংকেত কি হবে? CnH2n-2। মনে রাখবে এক্ষেত্রেও আমরা কি পরপর যৌগগুলো যখন লিখবো, কার্বন সংখ্যা 2 থেকে শুরু হবে। তাহলে n = 1, তার জন্য তোমরা লিখতে পারবো না। তাহলে n = 2 হলে কি লিখবো? CH ট্রিপল বন্ড CH। n = 3 হলে কি লিখবো? CH3 C ট্রিপল বন্ড CH। n = 4 হলে লিখবো CH3 CH2 C ট্রিপল বন্ড CH। হয়েছে? তাহলে আমরা এইভাবে দেখো আমি কি লিখেছি না, মোট 3টে লিখেছি। এটার নাম কি? এটার নাম ইথাইন। এইটাকে বলে আমরা প্রোপাইন, এইটাকে আমরা বলছি বিউটাইন। কি বললাম তাহলে? এটা হচ্ছে কি? ইথাইন। ইথাইন। এটা হচ্ছে কি? প্রোপাইন। প্রোপাইন। এটা হচ্ছে কি? বিউটাইন। বিউটাইন। তাহলে এইটাও একটা সমগোত্রীয় শ্রেণী বা সমগণীয় শ্রেণী পেলাম। এদেরকেও একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যাবে। দেখো এদের কার্যকারী মূলক একই। এদের ক্ষেত্রেও দেখো পরপর অবস্থিত দুটো যৌগের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত হচ্ছে? 14 ইউনিট। এবং আণবিক সংকেতের পার্থক্য কত হবে? এইটা CH2। খেয়াল করো, তাহলে এরা সকলেই হচ্ছে কি? সমগণীয় শ্রেণী বা সমগোত্র শ্রেণীর যৌগ। তাহলে আমরা কি বললাম? অ্যালকেন শ্রেণী, অ্যালকিন শ্রেণী এবং অ্যালকাইন শ্রেণী বললাম। বেশ, এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম।